আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ফিজিক্স কোয়েশ্চেন সলভ করব। সো চলো শুরু করি। আমরা শুরু করি 1 নাম্বার দিয়ে। কোয়েশ্চেনটা দেখো কি বলছে। m ভরের একটি উপগ্রহ r ব্যাসার্ধের একটি বৃত্তাকার কক্ষপথে ক্যাপিটাল M ভরের একটি গ্রহকে প্রদক্ষিণ করছে। সো আমরা যদি জিনিসটা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে r ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথে একটা গ্রহ যদি আবর্তন করে, তাহলে সে যেই জায়গা থেকে যাত্রা শুরু করবে পুনরায় সেই জায়গাতে আবার ফিরে আসবে। তো যেই টাইম লাগবে সেটা হচ্ছে তার আবর্তনকাল। তো সেই আবর্তনকালের সাথে সে যেই কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, যেটাকে আমরা ক্যাপলারের সূত্র নামে চিনি। সেই ক্যাপলারের সূত্রটা কি? t² ইজ প্রপোর্শনাল টু r কিউব। সো এই সূত্র থেকে আমরা এখানে কোয়েশ্চেনে যে জিনিসটা জিজ্ঞেস করছে যে পূর্ণ গুণনের জন্য প্রয়োজনীয় সময় নিচের কোনটা হবে। সো এখানে তো সময়ের স্কোয়ার দেওয়া আছে। সো আমরা যদি সময়টা বের করার চেষ্টা করি, সেটা হবে টি ইজ প্রপোর্শনাল টু r টু দ্য পাওয়ার 3/2। সো আমাদের অ্যান্সার হবে কি? সি। ওকে, সো 2 নাম্বারটা, কিউ মানের 5টি ধনাত্মক চার্জ আর ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধি বরাবর সমভাবে সাজানো আছে। বৃত্তের কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কত? সো সিমিলারলি আগের মতোই চিন্তা করো। একটা সার্কুলার একটা পাত আছে বা বৃত্তাকার রিং চিন্তা করো। এই রিংয়ে এমনভাবে সাজানো আছে 5টা বৃত্তাকার চার্জ যে তারা একজন আরেকজনের থেকে সমান পরিমাণ ডিস্টেন্সে আছে। সো এখানে কিউ পরিমাণ চার্জ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, সো 5টা কিউ চার্জ আছে। সো এখন একটা জিনিস চিন্তা করো, কিউ চার্জ থেকে যেই বলরেখাগুলো বের হবে সেগুলো কোন দিকে বের হবে? আমরা জানি বলরেখাগুলা কোনো একটা সারফেস যদি থাকে, সেই সারফেস থেকে লম্ব বরাবর বাইরের দিকে বের হবে। এটা হচ্ছে বলরেখার একটা বৈশিষ্ট্য, আমরা সেটা জানি। তার মানে এই যে সার্কেল আছে, সেই সার্কেলের ভিতরে কি কোনো বলরেখা আছে? না, সার্কেলের ভিতরে কোনো বলরেখা নাই। সো সিমিলারলি তোমরা যেরকম পড়তা যে একটা যে গোলাকার ডিস্ক না, আমাদের একটা গোলকের যখন পৃষ্ঠে এবং ভিতরে আমরা যখন তড়িৎ প্রাবল্য নির্ণয় করি, তখন আমরা কিছু পার্থক্য লক্ষ্য করি যে পৃষ্ঠ বরাবর তড়িৎ বলরেখাগুলো থাকার ফলে ওইখানে যে কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য বের করতে পারি। কিন্তু ভিতরে কোনো প্রাবল্য নেই বলে, ভিতরে যদি তুমি কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করার চেষ্টা করো, যেহেতু বলরেখা নেই তার মানে এখানে কোনো চার্জও নেই। সো চার্জ যদি না থাকে, আমরা তো জানি E ইকুয়ালস F/Q। সো সেই অনুযায়ী এখানে এই যে ই এর মান, সেটা কি ইনফিনিটি হওয়ার কথা। কিন্তু আমরা তো জানি চার্জ যদি না থাকে কোনো বলও অনুভব করবে না, অর্থাৎ আলটিমেটলি দুইটার মানে 0 আসবে, বলও তো কোনো থাকবে না। সো এই যে তড়িৎ প্রাবল্য কোনো এক্সিস্টেন্সই এখানে করে না। সো এক্সিস্টেন্স না করলে জিনিসটা তো আর ইনফিনিটি হতে পারে না। এক্সিস্টেন্স না থাকলে সেই জিনিসটা হয় কত? 0। সো আমাদের এখানে অ্যান্সার হবে কত? 0। ওকে, 3 নাম্বার, এই দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক, যার পাত দুইটার মধ্যকার দূরত্ব হচ্ছে স্মল ডি, এবং আমাদের একটা শর্ত দেওয়া আছে, আমাদের যে স্মল ডিটা সেটা খুবই ছোট এর তুলনায়, যেখানে এ হচ্ছে আমাদের যে বর্গাকার যে পাত আছে সেটার দৈর্ঘ্য। সো আমরা যদি চিন্তা করি, আমরা একটু ডায়াগ্রামটা একটু আঁকি। সে ধরো এটা হচ্ছে আমাদের এ দৈর্ঘ্যের একটা বর্গাকার পাত। সো আরেকটা বর্গাকার পাত এখানে লাগবে এবং যেটা খুবই সামান্য পরিমাণ ডিস্টেন্সে থাকবে। সো আমরা একটা কথা চিন্তা করি এখন, যে এই জিনিসটাকে যদি আমরা এক সাইড পাশ দিয়ে দেখি, তখন আমরা এই দুইটা পাতের এই যে এজগুলো দেখব এবং তাদের মধ্যেকার ডিস্টেন্স ডি হবে। সো এই লেন্থ হবে ক্যাপিটাল এ না, আমাদের হবে এখানে স্মল এ। সো এই যে ধারক প্রাইমারিভাবে তাদের যে ধারকত্ব, তুমি যদি সেটা বের করতা, তাহলে তো আমরা জানি যে ধারকত্বের ইকুয়েশন হচ্ছে ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, যার মধ্যে এখানে এপসাইলন নট এবং ডি এখানে কনস্ট্যান্ট। তাহলে সি ইজ প্রপোর্শনাল টু এ, অর্থাৎ তোমার একটা ধারকের যে পার্টটা তুমি ইউজ করবা সেটার যত এরিয়া থাকবে তোমার ক্যাপাসিটির মান ততই বেশি হবে। সো এখন লাস্টে যে জিনিসটা কথা বলছে যে ধারকের সমস্ত রৈখিক মাত্রা। সো রৈখিক মাত্রা বলতে আমরা কি বুঝি?
দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলোকে বলা হয় রৈখিক মাত্রা। সো একটা পাতের জন্যে শুধুমাত্র তার দৈর্ঘ্য প্রস্থ থাকে, কোনো উচ্চতা থাকে না। তো দৈর্ঘ্য প্রস্থকে তুমি যদি 3 গুণ করো, আর বর্গের জন্য তো দৈর্ঘ্য প্রস্থ সমান, তার মানে দৈর্ঘ্য 3a, প্রস্থ 3a। সো ক্ষেত্রফল হবে কত? 9a স্কোয়ার। সো ক্ষেত্রফল আগে ছিল a স্কোয়ার, এখন হচ্ছে 9a স্কোয়ার। ক্ষেত্রফল কয় গুণ বাড়ছে? 9 গুণ। আর যেহেতু ধারকত্বের সাথে ক্ষেত্রফলের সমানুপাতিক সম্পর্ক, সো তোমার এখানে অ্যান্সার কী হবে? 9। ওকে, সো 4 নম্বর, নিচের কোনটির মাত্রা নেই? প্রথমটা হচ্ছে পীড়ন। পীড়নের মাত্রা আছে, আমরা জানি পীড়ন বা পি যেটা, সেটাকে আমরা এফ ডিভাইডেড বাই এ এভাবে লিখতে পারি, যে পীড়ন হচ্ছে কোনো একটা সারফেসে যে পরিমাণ বল প্রয়োগ করব, সেই একক ইউনিটে যে পরিমাণ বলটা, সেটাকে পীড়ন আকারে নাম দিতে পারি আমরা। এবং সেই পীড়ন যে জিনিসটা, সেটাই অ্যাকচুয়ালি চাপ মিন করবে। সো চাপেরও একক হবে, যেটা নিউটন পার মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। পীড়নের মাত্রাও নিউটন পার মিটার ইনভার্স 2 বা প্যাসকেল। আবার ইয়াংয়ের গুণাঙ্ক, এটারও মাত্রা আছে, কারণ আমরা জানি ইয়াংয়ের গুণাঙ্কর যে ইউনিট বা তার যে ইকুয়েশন, সেটা হচ্ছে উপরে হচ্ছে পীড়ন আর নিচে হচ্ছে কি? বিকৃতি। সো পীড়ন, এটার তো মাত্রা আছে নিউটন পার মিটার ইনভার্স 2, কিন্তু এখানে যে বিকৃতি যে টার্মটা, বিকৃতি হচ্ছে তোমার একক ইউনিটে বা একক দৈর্ঘ্যে যেই পরিমাণ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। সো উপরেও দৈর্ঘ্য পরিবর্তন মিটার, নিচেরও একক দৈর্ঘ্য মিটার, দুইটা যদি কাটাকাটি করো, বিকৃতির কোনো ইউনিট পাবা না। সো নিচের বিকৃতির কোনো ইউনিট নেই, কিন্তু পীড়নের ইউনিট আছে, তার মানে ইয়াংয়ের গুণাঙ্কের কি ইউনিট থাকবে, যেটা কত আমরা জানি, নিউটন পার মিটার ইনভার্স 2। তার মানে অ্যান্সার আমাদের এখানে কি? বিকৃতি। ওকে, সো 5 নাম্বারটা আমরা দেখি। একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিবি যদি এক্স হয়, তাহলে নিচের কোন সম্পর্কটা ওই গ্যাসের এক মোলের জন্য সঠিক? অর্থাৎ এক মোলের জন্য নিচের কোন সম্পর্কটা সঠিক? এর মধ্যে আমরা সিপি বাই সিবি যে এক্স যে টার্মটা, সেখানে আমরা বুঝতে পারি জিনিসটা গামা হবে অ্যাকচুয়ালি। সো আমরা একটা ইকুয়েশন জানি যে সিপি মাইনাস সিবি ইকুয়ালস ক্যাপিটাল আর। তো সেখান থেকে আমরা একটা কাজ করি, উভয় পাশকে সিবি দিয়ে ভাগ দিই। সো এখানে হবে সিপি বাই সিবি মাইনাস সিবি বাই সিবি ইকুয়ালস আর বাই সিবি। কী করলাম? উভয় পাশকে সিবি দিয়ে ভাগ করে দিলাম। সো ভাগ যদি আমরা করি, এখন দেখো কি আসে, সিপি বাই সিবি এখানে কত আসবে? এটা গামা বা এক্স যেটা এখানে আছে, এখানে এক্সই লিখি আমরা, মাইনাস 1 ইকুয়ালস আর ডিভাইডেড বাই সিবি। সো এখন যদি তুমি সিবির মান বের করতে চাও, সেটা এক পাশে নাও, সেটা হবে কি? আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। সো এখানে অ্যান্সার কত হবে? বি। ওকে, তারপর হচ্ছে আমাদের 6 নম্বর। সো 6 নম্বর আমাদের কোয়েশ্চেন আসছে যে নিচের কোনটির একক ইপসাইলন নট এবং মিউ নটের এককের সমান? সো আমরা বুঝতে পারতেছি যে এখানে ইপসাইলন নট মিউ নট এই জায়গাটা, এটা কোন পার্ট থেকে আসতেছে। এই জিনিসটা যদি তোমরা মনে করার চেষ্টা করো, সেটা হচ্ছে যে আমরা ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে একসময় ডিরাইভ করছিলাম যে সি ইকুয়ালস 1/√ওভার মিউ নট ইপসাইলন নট। এটা হচ্ছে যে কোনো তড়িৎ চুম্বকীয় অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য তার ভেলোসিটির যে ইকুয়েশন, সেটা এখানে মিউ নট ইপসাইলন নট যে মাধ্যমের চুম্বকত্ব এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং পারমিয়াবিলিটি অফ ম্যাগনেটিক। সো এই জিনিসগুলো ছিল মিউ নট ইপসাইলন নট। তো এই সবগুলো ভ্যালু যদি আমরা বসাইতাম, তাহলে আমরা কী পাইতাম? কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ভ্যালোসিটি পাইতাম। আর ভ্যালোসিটির ইউনিট কি? মিটার পার সেকেন্ড। তার মানে এই পুরো জিনিসটার ইউনিট মিটার পার সেকেন্ড হবে। তো তাহলে যদি আমরা শুধুমাত্র মিউ নট ইপসাইলন নটটাকে এক পাশে রাখার চেষ্টা করি, তাহলে কি হবে? মিউ নট এপসাইলন নট যদি তুমি এক পাশে রাখার চেষ্টা করো, সেটা হবে 1/c স্কোয়ার। সো 1/c স্কোয়ার মানে 1/মিটার পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে এটাকে যদি তুমি উপরে তুলে নাও, তাহলে হবে মিটার ইনভার্স 2 সেকেন্ড স্কোয়ার। সো মিটার ইনভার্স 2 সেকেন্ড স্কোয়ার হয়ে আমাদের কি অ্যান্সার হবে। ওকে, সো তারপর দেখো 7 নাম্বার কী চাইছে, যে একটি কণা টি ইকুয়ালস 0 সময় স্থির অবস্থা থেকে সে যাত্রা শুরু করছে। তার মানে স্থির অবস্থা বলতে আমরা এখানে কি বুঝলাম? আদিবেগ শূন্য। কণাটার উপর প্রযুক্ত বল, সো তার যে এফ, সেটা সময়ের সমানুপাতিক। অর্থাৎ আমরা এতটুকু শিওর যে তার উপর
উপর যে প্রযুক্ত বলটা সেটা সময়ের সমানুপাতিক। কণাটার গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে? সো এখানে বলের সাথে সম্পর্ক দেওয়া আছে, কিন্তু আমাদের হুট করে জিজ্ঞেস করে ফেলছে কি গতিশক্তির সাথে সম্পর্ক কী। সো আমরা সেই জিনিসটা কীভাবে চিন্তা করতে পারি একটু দেখি আমরা, যে আমরা যদি একটা জিনিস লিখি যে এখানে যেহেতু খুবই ক্ষুদ্র সময় নিয়ে কাজ করা হইতেছে এখানে, বা এখানে আমরা যদি চিন্তা করি একটা ভেরিয়েবল ফোর্স দ্বারা যদি কাজটা করা হয়। সো এখানে একটা জিনিস দেওয়া আছে যে এফ ইজ প্রপোর্শনাল টু টি। সো এখান থেকে প্রপোর্শনাল সাইনটা যদি আমরা সরাই তাহলে একটা কনস্ট্যান্ট আনতে পারি এফ ইকুয়ালস কে টি। সো আমরা একটা ইকুয়েশন জানি যে জে ইকুয়ালস এফ টি, এটা হচ্ছে আমাদের ঘাত বলের ইউনিট। তো এই যে ঘাত বল, সেই ঘাত বলটা কিন্তু কনস্ট্যান্ট ফোর্সের জন্য যখন হবে তখন সেটা হবে, আর কনস্ট্যান্ট ফোর্স যদি না হয় তখন আমরা কি করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি একটা নির্দিষ্ট ব্যবধানে। সেই ব্যবধানটা কি 0 থেকে টি সময় ধরে, আমরা তো সেটা জানি যে স্থির অবস্থা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই বলটা প্রয়োগ হয়েছে। তো সেটা যদি আমরা এখন একটু করার চেষ্টা করি তাহলে কত হবে, আমরা জানি এফ ইকুয়ালস কে টি ডিটি ইন্টিগ্রেশন ফ্রম 0 টু টি। সো এই ইন্টিগ্রেশনটা যদি আমরা করি আমাদের অ্যান্সার হবে কে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এবং আমরা জানি যে ঘাত বল যে ইউনিটটা সেটা কি ভরবেগের পরিবর্তনের সমান হয়, অর্থাৎ যে জে ইকুয়ালস এম ভি মাইনাস এম ইউ বা ডেল্টা পি। সো এই জিনিসটা তো আমরা সবাই জানি। সো এমন যদি হয় তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি যে যেহেতু তার আদিবেগ জিরো ছিল না, তাহলে তার শেষ বেগ একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে। তার মানে আদিবেগ যেহেতু জিরো, আদি ভরবেগও কত হবে, জিরো হবে। তার মানে এটাকে আমরা শুধুমাত্র পি দ্বারাই ডিনোট করতে পারি, বা আমরা পি টু লিখলাম আর কি। আচ্ছা, তাহলে আমরা ওই যে শেষ অবস্থায় তার যে গতিশক্তি যে ইকুয়েশনটা, সেটা যদি ভরবেগের সাথে আমরা কোরিলেট করি সেটা হবে কি পি স্কোয়ার বাই টোয়াইস এম, যেখানে পি স্কোয়ার মানে কত, পি স্কোয়ার হচ্ছে কে টি স্কোয়ার বাই 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। সো এখানে আমরা কনস্ট্যান্টগুলো যদি সবগুলোকে কনস্ট্যান্ট আকারে চিন্তা করি, টি বাদে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে সবগুলো কনস্ট্যান্ট যদি প্রপোর্শনাল সাইনে নিয়ে আসি তাহলে ই কের সাথে টি এর সম্পর্ক কি, পাওয়ার টু দ্য পাওয়ার কত 4। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত, টি টু দ্য পাওয়ার 4। ওকে, সো 8 নাম্বার শুরু করি আমরা। 9টি বেলন আকৃতির তার যাদের প্রতিটার ব্যাস স্মল ডি এবং প্রতিটার দৈর্ঘ্য ক্যাপিটাল এল একত্রে শ্রেণী সজ্জায় সংযুক্ত আছে। সজ্জাটির রোধ যদি একটি এল দৈর্ঘ্যের বেলন আকৃতির তারের রোধের সমান হয় তবে তারটার ব্যাস কত। সো আমরা কোয়েশ্চেনটা দ্বারা এইটা বুঝতে পারছি, প্রথমে যেই বেলন আকৃতির তার, পরের যে বেলন আকৃতির তার, সেই দুইটা তারের মধ্যে যে লেন্থের পার্থক্য আছে। প্রথম বেলন আকৃতির যে তারটা তাদের দৈর্ঘ্য হচ্ছে কি ক্যাপিটাল এল, স্মল এল, কিন্তু পরবর্তী যে রোধ সেটারও দৈর্ঘ্য কত এল, কিন্তু সেটার ব্যাস কি সেম থাকবে না। তুমি চিন্তা করো, ছোট তারগুলা 9টা মিলা ছোট তার যার দৈর্ঘ্য এল, সেটাকে তুমি 9টা মিলে শ্রেণী সংযোগে যুক্ত করলে যেটা রোধ হবে, এল দৈর্ঘ্যের আরেকটা তারের রোধ কখন সমান হতে পারে, যখন তার যেই ব্যাস বা তার যেই আমরা বলি যে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা চেঞ্জ হলে তো সে কেবলমাত্র এই জিনিসটা সম্ভব, না হলে তো এতগুলোর সাথে এই একটা তার দৈর্ঘ্য দিয়ে কি হবে না। এই কারণে আমাদের লাস্টে জিজ্ঞাসা করছে তারটার ব্যাস কত। সো 2 কেজে আমরা তারের ব্যাস নিয়ে আলোচনা করতে হবে। সো আমরা যদি আর এর বেসিক ইকুয়েশনটা আমরা লিখি, আর ইকুয়ালস রো এল বাই ক্যাপিটাল এ। সো আরকে যদি আমরা একে যদি আমরা ভাঙি, আমরা রো এল এটাকে চেঞ্জ করার দরকার নাই, কিন্তু পাই আমরা যদি ব্যাস দিয়ে ইকুয়েশনটা লিখি ডি স্কোয়ার বাই 4 হবে। তার মানে এখানে যেই জিনিসগুলোর সাথে আমাদের সম্পর্ক করা দরকার, যেমন আমাদের দৈর্ঘ্য কি চেঞ্জ হয়েছে, এখানে দৈর্ঘ্যের চেঞ্জ হয় নাই। সো আমাদের রেজিস্ট্যান্স দুই ক্ষেত্রে কি সমান হয় যেহেতু বলছে, সো রেজিস্ট্যান্স কি আমাদের কনস্ট্যান্ট, সো এটা বাদ দিলাম আমরা। রো এর যে মান সেটা তো দুইটার জন্যই কনস্ট্যান্ট হবে যেহেতু একই ম্যাটেরিয়াল, সো দুইটাই কনস্ট্যান্ট বাদ। পাই তারপরে আমাদের 4 এসবগুলোই কনস্ট্যান্ট। তার মানে আমাদের শুধুমাত্র এল এবং ডি এর ভিতরে সম্পর্ক আছে, যে সম্পর্কটা আমরা এখান থেকে লিখতে পারি এল ইজ প্রপোর্শনাল টু ডি স্কোয়ার।
তার মানে L1 বাই L2 ইকুয়ালস D1 বাই D2 হোল স্কোয়ার। সো আমাদের এখান থেকে বের করতে তো হবে D2 মান। সো D2 মান যদি আমরা বের করি তাহলে আমাদের কত হবে? D2 মান যদি বের করো সেটা হবে √L2 বাই L1 ইন্টু D1। ঠিক আছে, সো L2 এবং L1 দুইটার মান কীভাবে আমরা বের করব? যে প্রথমে যেই টোটাল যে লেন্থ, সেখানে টোটাল লেন্থ কত? একটা তার, দুইটা তার, তিনটা তার, চারটা তার, এরকম করে 9টা তার একসাথে যুক্ত করছি আমরা। এখন সেই 9টা তার যদি তুমি একটি শ্রেণী সংযোগ যুক্ত করো, চিন্তা করো ছোটো ছোটো তারগুলা তুমি যদি একটার পর একটা লাগাই দাও তাহলে তো শ্রেণী সংযোগ হয়ে যাবে। তো এই শ্রেণী সংযোগের ফলে যে তারগুলা, সেগুলোকে তো আমরা আলাদা কোনো তার বিবেচনা না করে একটা তারই বিবেচনা করতে পারি। তাহলে সেই একটা তারের যে দৈর্ঘ্য সেটা কত হবে? 9L না? কারণ একটার দৈর্ঘ্য তো L, 9টার দৈর্ঘ্য কত হবে? 9L। তো সেইটার যেই ব্যাস D1 সেটা তো আগের সমানই থাকবে, বা ডি থাকবে, যেটা এখানে কোয়েশ্চেন অনুযায়ী ডি থাকবে এটা। কিন্তু পরবর্তীর যে দৈর্ঘ্য সেটা L, কিন্তু সেইটার যে ব্যাস D2 সেটা আমরা জানি না। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে আমাদের এখানে যে মানটা সেটা হবে √1/9 ইন্টু ডি, অর্থাৎ তোমার অ্যান্সার হবে কত? ডি ডিভাইডেড বাই 3। ওকে, তারপর আসলে এই ম্যাথটা, একটি ট্রেনের স্থির অবস্থায় তার দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এটি অতি উচ্চ বেগে 80 মিটার দৈর্ঘ্যের একটি সুড়ঙ্গের মধ্য দিয়ে যায়। সুড়ঙ্গের দুই পাশে অবস্থিত পর্যবেক্ষক লক্ষ্য করেন একটি মুহূর্তে ট্রেনটার যে দৈর্ঘ্য সেটা ঠিক সুড়ঙ্গের দৈর্ঘ্যের সমান হয়। সো জিনিসটা একটু ভিজুয়ালাইজ করা যদি চিন্তা করো, জিনিসটা হবে এমন যে ধরো এটা একটা সুড়ঙ্গ আছে যেটার লেন্থ হচ্ছে 80 মিটার। সো কোনো একটা মুহূর্তে একটা ট্রেন এত জোরে গেছে যে সে যে এখান থেকে ঢুকছে যেই অবস্থা থেকে, তো ঢুকার পরে তো সে ধরো তার পিছন আসতেছে। সো যখন ট্রেনের মাথাটা এই অবস্থানে পৌঁছাইছে তখন ট্রেনটা যদি দৈর্ঘ্য 100 মিটার হইতো তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য তো 80 মিটার, তাহলে অবশ্যই ট্রেনের 20 মিটার আরও থাকতো না বাইরে পিছনে, এখানে থাকতো 20 মিটার পিছনে। কিন্তু সে এত জোরে বেগে গেছে যে সে এই যে 80 মিটারের যেই একটা সুড়ঙ্গ আছে সে যে এদিক দিয়ে ঢুকছে এবং সে যখনই এই প্রান্তে পৌঁছাইছে তখন তার ওই প্রান্ত ঠিক এই মাথায় টাচ করেছিল, অর্থাৎ তার দৈর্ঘ্য 100 থেকে 80 মিটার হয়ে গেছে। এবং সেটা কখন? যখন সে গতিশীল অবস্থায় ছিল। সো তার যে এল এর মান সেটা হচ্ছে 80 মিটার। বাট স্থির অবস্থায় তার দৈর্ঘ্য কত? স্থির অবস্থায় দৈর্ঘ্য 100 মিটারই ছিল। তাহলে তার ব্যাগের মান কত হবে সেটা যদি আমাদের বের করতে হয়, সো আমরা জানি ইকুয়েশন L ইকুয়াল L0 √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে যদি আমরা ভিটাকে আলাদা করার চেষ্টা করি সেটা হবে √, এই ক্যালকুলেশনটা তোমরা করে নিও, √L/L0 স্কোয়ার ইকুয়ালস √1 মাইনাস, এখানে L এর মান কত? L এর মান হচ্ছে 80 আর আমাদের L0 এর মান কত? 100। তাহলে এখানের যে ক্যালকুলেশনটা সেটা হচ্ছে 1 মাইনাস √8/10 স্কোয়ার হবে, এটার অবশ্যই স্কোয়ার হবে। তো স্কোয়ার যদি করি আমরা এখানে আসে কত? √1 মাইনাস 64, অর্থাৎ একটা শূন্য যদি কাটো 64/100 আসবে তোমার। সো 64/100 যে ভ্যালুটা 1 মাইনাস 64/100, সো √1 মাইনাস 0.64। আচ্ছা, সাথে কিন্তু সি আছে, এটা আমরা পরে লিখবো, সরি বি তো ওই পাশে আছে, লাস্টে এখানে সি থাকবে। তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা করার চেষ্টা করি, সো এক থেকে যদি 64 বাদ যায় তাহলে মান থাকবে কত? 0.36, আর 0.36 যদি রুট করো 0.6 হবে। তো 0.66 আমাদের হবে কি অ্যান্সার এখানে। সো এখানে অ্যান্সার হবে ডি। ওকে, সো 10 নম্বরটা আমরা একটু দেখি। 10 নম্বরে চাইছে কি 0.5 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর এই একটা ইকুয়েশনের ট্র্যাজেক্টরি অনুযায়ী গেছে, এই সমীকরণ অনুযায়ী চলছে। তো এই সমীকরণটার যেই লেখচিত্র হবে সেই পথ অনুযায়ী কণাটা চলছে, যেখানে এক্স এর ইউনিট হচ্ছে মিটার, টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড। সো টি ইকুয়ালস 2 সেকেন্ড পর কণাটির উপর লব্ধি বল কত হবে?
সো লব্ধি বল বের করার জন্য আমাদের কি কি দরকার হয়? লব্ধি বল বের করার জন্য আমাদের দরকার হয় m ইন্টু এ। সো তার ভর তো দেওয়া আছে, তার কি লাগবে আর ত্বরণ লাগবে। সো আমাদের সরণের ইকুয়েশন দেওয়া আছে, সেটাকে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি তাহলে তো ত্বরণ পেয়ে যাব। সো বি কীভাবে পাবো আমরা? ডিএক্স বাই ডিটি, প্রথমে ভ্যালোসিটি বের করলাম ডিএক্স বাই ডিটি করে। ভ্যালোসিটি যদি বের করি আমরা এখানে, এটা তো 0 হয়ে যাবে, এখানে হবে 2 প্লাস 80 মাইনাস 90 স্কোয়ার, এটা হচ্ছে ভ্যালোসিটি। সো ভ্যালোসিটিকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে, তখন আমরা ত্বরণ পেয়ে যাব। তো ত্বরণ হবে কত? এটা তখন হবে 0, তখন হবে 8 মাইনাস 18t। সো তাহলে আমরা এখন যদি একটা নির্দিষ্ট মুহূর্তে টি চাই, ত্বরণ চাই, যেখানে টি সমান 2, যেটা আমাদের কোয়েশ্চেনের লাস্টে বলা আছে, তাহলে কত হবে? 8 মাইনাস 18 ইন্টু 2, সো 36 থেকে যদি তুমি 8 বাদ দাও, অ্যান্সার হবে মাইনাস 28 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। সো সেটা যদি তুমি বলের মানের মধ্যে বসাই দাও 0.5 ইন্টু 28, অর্থাৎ 28 তো মাইনাসের, সো অ্যান্সার হবে কত? মাইনাস 14 নিউটন। সো আমাদের যে অ্যান্সার এখানে সেটা হলো মাইনাস 14 নিউটন। ওকে, তারপর 11 হচ্ছে কি, পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এই ভেক্টরদের উভয়ের উপর লম্ব দিকে একটা ভেক্টর নির্ণয় করতে হবে। সো আমরা যদি এই জিনিসটা একটু চিন্তা করার চেষ্টা করি, যে দুইটা ভেক্টর, এই দুইটা যদি আমরা একটা অবস্থান ভেক্টর দ্বারা চিন্তা করি, এই 2 2 মাইনাস 1 6 3 মাইনাস 3, এগুলো তো তার কোঅর্ডিনেট বোঝাবে না। তো ধরো এখানে একটা কোঅর্ডিনেট, এখানে একটা কোঅর্ডিনেট হইলো, তো কোঅর্ডিনেটগুলো যখন আমরা এইভাবে যোগ করব, তখন এই সেই পি কিউ ভেক্টরগুলো পাওয়া যাবে। সো পি কিউ যে ভেক্টরগুলো, সেগুলো কি একটা তলে না, অর্থাৎ একই তলে, তো এক্স ওয়াই জেডের একই তলে, একই তলে যদি থাকে, তাহলে সে যেই তলে আছে সেই তলের উপর লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। সো একক ভেক্টর নির্ণয় করতে হলে আমরা তো জানি, একক ভেক্টর নির্ণয় করতে হলে কোনো একটা ভেক্টর লাগবে এবং তার মানও লাগবে। সো যেই দিকে একক ভেক্টর বের করতে হবে তাদের উপর লম্ব, সেই দিকে তো কোনো একটা ভেক্টর আমাদের আগে বের করতে হবে, অর্থাৎ সেই অজানা ভেক্টরটা তো কোনো গেস করতে হবে। তারপরে না যায় আমরা তার মান দিয়ে ভাগ দিয়ে ইউনিট ভেক্টর বের করব। সো আমাদের প্রথমে এই জিনিসটা বের করতে হবে যে এই পি এর উপর লম্ব এবং কিউর উপর লম্ব, সো এই দুইটার উপর লম্ব এই দিক বরাবর কি কোনো ভেক্টর আসা পসিবল কি পসিবল না, বা কোনো একটা ভেক্টর মান কীভাবে বের করব আমরা, সেটা যদি আমরা বের করতে চাই, আমরা আমাদের এই জিনিসটা মনে আছে যে আমরা যখন দুইটা ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করি, তখন তাদের যেই ক্রস প্রোডাক্টের মান বা সেটার যে ডিরেকশন যেটা হয় ভেক্টরের, সেটার ডিরেকশন হচ্ছে পি এবং কিউ এই দুইটারই পারপেন্ডিকুলার। তার মানে আমাদের ক্রস গুণন করলে যে ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটাই আমাদের এখানে ক্যাপিটাল এ ভেক্টরটা হয়ে যাবে। সো আমরা যে ক্রস গুণন করি, আমরা জানি ক্রস গুণনের মান আমরা নির্ণায়কের মাধ্যমে বের করতাম, যার মধ্যে একটার ভ্যালু হচ্ছে 2 2 মাইনাস 1, আরেকটা হচ্ছে 6 3 মাইনাস 3। সো যখন এগুলো যখন বসাবা, তখন একটু মাথায় রাখবা এখানে যে সিকোয়েন্সটা আই জে কে, সেই সিকোয়েন্সে যাতে তুমি এখানে বসাও। অনেক সময় এখানে যে কে উলট পালট করা দিতে পারে, সো তখন সাবধানে একটু বসাইতে হবে। ওকে, সো এই জিনিসটা যদি আমরা এখন হ্যান্ড ক্যালকুলেশন করি, আই যখন আমরা নিব তখন এই সারি এবং এই কলাম তো বাদ, তাহলে -6, এই দুটো করলে -6, এই দুটো করলে কত হবে? -3, আলটিমেটলি +3 হয়ে যাবে। সো এখানে আমাদের রেজাল্টেন্ট -3 যেটা, সেটা বেঁচে যাবে। সো এখানে আমরা -3i লিখতে পারি। যে যখন আমরা নিব তখন -3 -2 -6 হবে, তারপরে এখানে +6 হবে। সো জে এর কোনো ভ্যালুই থাকবে না। কে যদি আমরা করি, সেটাও দেখব -6k আসতেছে। সো আমাদের যে যে ভেক্টরটা আমরা দরকার ছিল, সেই ভেক্টরটা কিন্তু বের হয়ে গেছে, এটা। সো আমাদের এখন যে এই ভেক্টরে যদি আমাদের এখন ইউনিট ভেক্টর দরকার হয়, তাহলে তাকে তার মান দিয়ে ভাগ দিয়ে দিলেই কি হয়ে যাবে। সো -3i -6k, এটাকে যদি তুমি মান দিয়ে ভাগ দাও 9 + 36, তাহলে যে রেজাল্টটা বের হবে সেটা হচ্ছে -3 যদি কমন নাও উপর থেকে i ক্যাপ প্লাস 2k, -3 যদি কমন নাও উপরে থাকে এটা, আর নিচে হবে √45। সো এটাই হবে আমাদের অ্যান্সার, যেটা কোথায় আছে? সিতে।
সো 12 নম্বর শুরু করি আমরা। দেখো 12 নম্বর কী চাইছে, সরল দোলগতি সম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে থাকে তখন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ হয়, তাহলে দোলন বিস্তার কত হবে। সো আমাদের এই টার্মটা যেটা এখানে যে একটা শর্ত দেওয়া আছে সেই শর্ত থেকে আমরা শুরু করি প্রথমে, যে গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ। তার মানে আমাদের যে গতিশক্তি সেটা হবে 3 ইন্টু ইপি। সো গতিশক্তির ইকুয়েশন কি, আমরা জানি গতিশক্তির ইকুয়েশন হবে হাফ অফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস 3 ইন্টু হাফ কে এক্স স্কোয়ার। সো গতিশক্তি এবং স্থিতিশক্তির আমরা ইকুয়েশন লিখছি, যার মধ্যে এক্স কি মিন করবে, এক্স মিন করবে সাম্যাবস্থা থেকে সে কতটুকু দূরত্বে আছে সেটা এক্স। সো আমরা যদি সেটা যদি এখন একটু বসাই বা কাটাকাটি করি একটু, দেখব আমাদের যেই মানটা সেই এক্সের যে ভ্যালু সেটা হবে আমাদের এ ডিভাইডেড বাই রুট ওভার 3+1, বা এই যদি আমরা ক্যালকুলেশন করি সেটা হবে 4 সেন্টিমিটার। সো আমাদের অ্যান্সার এখানে কি হবে, 4 সেন্টিমিটার। ওকে 13, দুইটা সুসংগত উৎস থেকে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা তরঙ্গ সমদশায় বের হয়েছে একটা বিন্দুতে যেখানে তরঙ্গ দুইটা মিলিত হয়েছে। সো দুইটা তরঙ্গ দৈর্ঘ্য মনে করো সেম তরঙ্গ দৈর্ঘ্যের দুইটা ওয়েভলেন্থ বা দুইটা ওয়েভ একই বিন্দুতে মিলিত হয়েছে। তো যখন তারা মিলিত হয় সেখানে তাদের দশা পার্থক্য হয় কত, 90 ডিগ্রি। সো মিলিত হওয়ার অবস্থানে তাদের যে দশা পার্থক্য সেটা হয়ে গেল কত, 90 ডিগ্রি বা π/2। তখন তাদের পথ পার্থক্য কত। সো আমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্যের ভিতরে সম্পর্ক জানি। সেই সম্পর্কটা কি, যে আমরা যদি পথ পার্থক্য লিখি সেটার নিচে ল্যামডা এবং দশা পার্থক্য যদি লিখি সেটার নিচে হবে টুয়াইস পাই। সো দশা পার্থক্য কত পাইছিলাম, π/2, যেটাকে 2π দিয়ে যদি ভাগ দাও তাহলে অ্যান্সার আসবে কত, তুমি যদি পাই কাটাকাটি করো তাহলে অ্যান্সার আসবে 1/4। তার মানে তোমাদের যে ডেল্টা এক্স, সেই ডেল্টা এক্সের মান হবে কত, ল্যামডা ডিভাইডেড বাই 4। ওকে সো 14, একটি কার্নো ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। সো দুইটা নির্দিষ্ট ফিক্সড টেম্পারেচারের মধ্যে কাজ করে তারা। যদি ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ 500 জুল হয় তবে তাপগ্রাহক প্রত্যাঘাত তাপের পরিমাণ কি হবে। সো আমরা সবগুলোকে আগে টার্মগুলো লিখে নিই যে কোনটা কার মান দেওয়া আছে। সো এটা হবে 400 কেলভিন, যেটা আমাদের T1 এর মান, এবং আমাদের T2 এর মান কত হবে, 500 কেলভিন। হ্যাঁ ঠিক আছে, এখন 500 কেলভিন। তো যদি ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ 500 জুল হয়, অর্থাৎ আমাদের এখানে W এর মান দেওয়া আছে, তাহলে আমাদের তাপ গ্রাহকে প্রত্যাঘাত তাপের পরিমাণ কত হবে। সো আমাদের Q1 এর মান এখানে জিজ্ঞেস করতে চাইছে, সরি Q1 না, এটা হচ্ছে Q2। তাপ গ্রাহকে প্রত্যাঘাত তাপ কি, Q2। কারণ তুমি চিন্তা করো, এটা যদি স্কিমেটিক ডায়াগ্রামটা আমরা একটু আঁকি, যে এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে আমাদের T2, বা আমরা যদি এই অনুযায়ী যাই এখানে আমরা যেভাবে নামকরণ করছি, সো এটা হচ্ছে তাপ উৎস, এটা হচ্ছে তাপ গ্রাহক। তো তাপ উৎস থেকে কিছু পরিমাণ তাপ Q1 এখানে আসবে, তারপর এখান থেকে কিছু পরিমাণ তাপ এখানে Q2-তে যাবে, আর কিছু পরিমাণ কৃতকাজ আকারে বের হবে। সো সেই অনুযায়ী আমরা যদি এখন আমরা কার্নো ইঞ্জিন যেহেতু এখানে বলা আছে, সো আমরা ফার্স্ট অফ অল এটার কর্মদক্ষতাকে বের করে ফেলি। সো আমরা জানি 1 - 400/500 হবে তার কর্মদক্ষতার মান, বা যেটা যদি তুমি বের করো 1/5 হবে তোমার অ্যান্সার। ওকে সো আমাদের এটা বের করা শেষ হয়ে গেছে। সো কর্মদক্ষতার যে ডেফিনেশনটা সেটা আমরা আরেকটাভাবে বের করতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমাদের আউটপুট ডিভাইড বাই ইনপুট। সো তুমি এই চিত্রটা দিকে একটু খেয়াল করো তো, আউটপুট কি, এখানে আউটপুট কিন্তু W, যেটা আমরা কাজ হিসেবে পাই। সো W ডিভাইড বাই ইনপুট আমাদের Q1, এটার ভ্যালু আমরা পেয়ে যাব এখন। সো সেখান থেকে যদি Q1 আমরা বের করার চেষ্টা করি সেটা হবে W বাই এটা। সো W এর মান কত আমরা এখানে দেওয়া আছে, 500 জুল। সেটা যদি 1/5 দিয়ে ভাগ দাও সেটা হবে কত, 2500 জুল। সো W1 যদি 2500 জুল হয়, আমরা এই ইকুয়েশনে এখানে যদি শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের Q1 যে ভ্যালুটা আছে সেটার সাথে যদি আমরা W অ্যাড করি তাহলে আমরা কি পাবো, Q2 পাবো। ঠিক আছে, তাহলে Q2 যদি যে ভ্যালুটা আমরা
যদি মান বের করতে চাই, আচ্ছা জিনিসটা উল্টা লিখছি আমরা, Q2 সাথে যদি W অ্যাড করি, এই দুইটা তো আমাদের ত্যাগকৃত মান এই পয়েন্টে একটা ঢুকছে, একটা লাইন, দুইটা বের হয়েছে। সো Q2 হবে আমাদের Q1 মাইনাস W। সো আমাদের Q1 কত পাইছিলাম, 2500 মাইনাস 500 যদি আমরা বিয়োগ করি 2000 জুল, এটাই আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, সো এই জিনিসটা বুঝতে পারছো কি না একটু ভালোভাবে খেয়াল করো বা ভিডিওটা রিভার্স করে আবার দেখো। ওকে, সো আমাদের লাস্ট কোয়েশ্চেন, সেই লাস্ট কোয়েশ্চেনটা কি, একটা এক্স অর লজিক গেট নির্মাণ করতে নিচের কোন গেটগুলোর সমবায় গঠিত হতে পারে। সো সিম্পলি এটা করার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, যে প্রথমে এক্স অরের যে বেসিক যে ইকুয়েশন সেটা তুমি লেখো। সো এ এক্স অর বি, এটার যদি আমরা ইকুয়েশনটা লিখি, আমরা জানি এ বি নট প্লাস এ নট বি। সো এই জিনিসগুলো বানানোর জন্য তোমার কোন কোন গেটের প্রয়োজন হয় সেগুলো জানতে পারলে তোমার এখানে ম্যাথটা হয়ে যাবে বা কোয়েশ্চেনটা হয়ে যাবে। সেটা হচ্ছে, তুমি যদি স্পেসিফিক্যালি এটার কথা চিন্তা করো, এখানে যে দুইটা টার্ম গুণাকারে আছে, সো গুণাকারে যখন আনতে হয় তখন আমাদের অ্যান্ড করা লাগে। সো অবশ্যই আমাদের অ্যান্ড গেট এটা আনতে হবে। ওকে, তারপর এখানে দেখো একটা প্লাস চিহ্ন আছে, দেখতে পাইতেছো না? সো প্লাস চিহ্ন কখন আসবে, আমরা যখন অর গেট ইউজ করবি তখনই আমাদের এই প্লাস চিহ্নটা আসা সম্ভব। সো এই যে এক্সরটা আনার জন্য কোনো না কোনোভাবে অর গেট ইউজ করতেই হবে আমাদের। তারপর আরেকটা জিনিস, এখানে যেই বি নট বা এ নট যে টার্মগুলো আছে সেগুলো আমরা কোন গেটের মাধ্যমে আনি, নট গেট। সো আমাদের অ্যান্ড গেট লাগবে, নট গেট লাগবে এবং অর গেট লাগবে, তিনোটাই লাগবে। সো আমাদের এখানে অ্যান্সার হবে কি, বি। ওকে, সো এই হচ্ছে আমাদের ফিজিক্স পার্টটা। সো আমরা নেক্সট লেকচারে কেমিস্ট্রি পার্টটা নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।